সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি বিমান বাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা মিশনে অংশগ্রহণের কারণে সৃষ্ট মানসিক চাপের ফলে আত্মহত্যা করেছেন। সোমবার ইসরায়েলি দৈনিক হারেটসের দেওয়া তথ্য অনুযায়ী ওই কর্মকর্তা গাজা যুদ্ধে সবচেয়ে দক্ষ ড্রোন অপারেটরদের মধ্যে একজন হিসেবে পরিচিত ছিলেন। ইসরায়েলের সামরিক সূত্র বলছে ওই কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তাদের একজন। গত কয়েক মাস ধরে তিনি মনোরোগ বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসাধীন ছিলেন। বহুমুখী যুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মানসিকভাবে অসুস্থ হওয়ার পরও তাকে চাকরিতে বহাল রাখা হয়েছিল। হারেটসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন ইউনিটের অনেক সদস্য নৈতিক ও মানসিক সংকটে ভুগছেন। ওই ইউনিটের আরেকজন অপারেটর জানান, আমাকে নেতজারিম সড়কের কাছাকাছি দুইজনকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে জানা যায় তারা দুই শিশু সম্ভবত খাবার খুঁজছিল। প্রথমে বিষয়টি নিয়ে উদাসীন ছিলাম, কিন্তু কিছুদিন পর থেকে চোখ বন্ধ করলেই তাদের মুখ দেখতে পাই। আমি লজ্জা অনুভব করি। আমি আর আগের মতো মানুষ নই। ইহুদিবাদী সেনাবাহিনীর এক চিকিৎসা কর্মকর্তা স্বীকার করেছেন এই আত্মহত্যার ঘটনা সেনা সদস্যদের মানসিক সমস্যা ও তার নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রমাণ বহন করছে। ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞ ইমাদ আবু ইমাদ বলেছেন, গত এক বছরে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার অনেক বেড়ে গেছে। এটা সেনাবাহিনীর গভীর অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন। তিনি জানান, এই আত্মহত্যার মূল কারণ হল গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ। এর পরিণতিতে এসব ঘটছে। আবু ইমাদ আরও বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী এবছর আত্মহত্যার হার গত বছরের তুলনায় 200 থেকে 300% বেড়েছে। গণমাধ্যমে যা প্রকাশিত হয় তা পুরো সত্যের সামান্য অংশ মাত্র। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত 18 মাসে 279 জন ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামিক জিহাদ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের জাতীয় নিরাপত্তা কমিটিতে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে পাশ হওয়া খসড়া আইনের তীব্র নিন্দা জানিয়েছে। উভয় সংগঠনই এই বিতর্কিত আইন কার্যকর হওয়া ঠেকাতে জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। সোমবার ইসরায়েলি পার্লামেন্টের তথাকথিত জাতীয় নিরাপত্তা কমিটি বিলটি অনুমোদন করেছে। এর ফলে এটি আলোচনা ও ভোটাভুটির জন্য নেসেটের সাধারণ পরিষদে যাওয়ার পথ তৈরি হল। চরম ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভিরের জুইশ পাওয়ার দলের উত্থাপন করা বিলটি বুধবারের মধ্যেই পার্লামেন্টে উঠতে পারে। এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কারণে ইসরায়েলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের উপর বিচারকরা মৃত্যুদণ্ড আরোপ করতে পারবেন। তবে একই পরিস্থিতিতে কোনো ইসরায়েলি ফিলিস্তিনিকে হত্যা করলে এই আইন তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হামাস এই পদক্ষেপকে ইসরায়েলি সরকারের বিভৎস ও ফ্যাসিবাদী চেহারার প্রতিফলন হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি বলেছে, এটি আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং তৃতীয় জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। হামাস অবিলম্বে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোকে এই পাশবিক অপরাধ থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে তারা বন্দী শিবিরগুলোতে আন্তর্জাতিক কমিটি প্রবেশ করিয়ে বন্দীদের অবস্থা খতিয়ে দেখার দাবিও জানান। ইসলামিক জিহাদ আন্দোলন হামাসের বক্তব্যের প্রতিধ্বনি করে বলেছে, এই খসড়া আইন সব আন্তর্জাতিক সনদ এবং মানবিক রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। তাদের মতে এর অনুমোদন গণহত্যার কাঠামোর মধ্যে একটি যুদ্ধাপরাধ যা ইসরায়েল গাজা ও পশ্চিম তীরে চালিয়ে যাচ্ছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, এই আইন কার্যকর হলে হাজার হাজার ফিলিস্তিনি বন্দী ব্যাপক মৃত্যুদণ্ডের শিকার হতে পারে। তারা বন্দীদের এবং সমগ্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে শত্রুদের আগ্রাসী নীতির মোকাবেলায় কোনো প্রচেষ্টা থেকে বিরত থাকবেন না বলে অঙ্গীকার করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজার যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করা থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে। তিনি সতর্ক করে দেন, ইসরায়েলের এই ধরনের আগ্রাসী পদক্ষেপ কেবল শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে না, বরং মানবিক সংকটকেও গভীর করে তুলছে। ইস্তাম্বুলে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর ফিদান এই হুঁশিয়ারি দেন। তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত প্রায় 250 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিদান ইসরায়েলকে মানবিক সাহায্য সরবরাহের ক্ষেত্রে তাদের সব বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, চুক্তিকে দুর্বল করে বা এর বাস্তবায়নকে বাধা দেয় এমন কোনো পদক্ষেপের অনুমতি দেওয়া উচিত নয়। গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, হামাস এরই মধ্যে গাজার প্রশাসনে একটি ফিলিস্তিনি নেতৃত্বাধীন কমিটির হাতে তুলে দিতে
প্রস্তুত রয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ফিলিস্তিনিদেরই যত দ্রুত সম্ভব উপত্যকার শাসনভার গ্রহণ করা উচিত। ফিদান আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে জানান, গাজায় জাতিসংঘের একটি সামরিক বাহিনী মোতায়েন করার বিষয়ে বর্তমানে আলোচনা চলছে। তিনি বলেন, আমরা দায়িত্ব নিতে প্রস্তুত, তবে আমরা এই বাহিনীর আইনি কাঠামো ও মানদণ্ড নির্ধারণের জন্য অপেক্ষা করছি। তুরস্ক যত দ্রুত সম্ভব গাজায় চলমান দুর্ভোগ ও রক্তপাত শেষ করতে আগ্রহী হলেও ফিদান দৃঢ়ভাবে এই অঞ্চলের ওপর যে কোনো ধরনের আন্তর্জাতিক ট্রাস্টিশিপ প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্ট করেন, আঙ্কারার অবস্থান প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর দায়িত্বের পরিধি এবং সংজ্ঞার উপর নির্ভর করবে। ফিদানের মতে, ইস্তাম্বুল বৈঠকে অংশগ্রহণকারী কয়েকটি দেশ তাদের নিজস্ব আইন মেনে এমন একটি বাহিনীর জন্য অবদান রাখতে প্রস্তুত বলে জানিয়েছে। তিনি এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে পরিণত করার জন্য ইসলামিক দেশগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানান। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসার আল্লাহর সিনিয়র সদস্য মোহাম্মদ আল বুখাইতি সোমবার বলেছেন, ইসরায়েল সরকার ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। আনসার আল্লাহ ইসরায়েলের জন্য বড় হুমকি এবং তারা এই আন্দোলনকে নির্মূল করার অঙ্গীকার করেছেন বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্তব্য করার পর আল বুখাইতির এই প্রতিক্রিয়া এলো। তিনি বলেন, আনসার আল্লাহ ইসরায়েলি সরকারের সঙ্গে সরাসরি সংঘাতকে অগ্রাধিকার দিচ্ছে, কারণ এটি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যকে শক্তিশালী করতে সাহায্য করবে। শুক্রবার আনসার আল্লাহর আরেক সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল ফারাহ বলেছিলেন, ইসরায়েলি সরকারের হুমকি হলো তাদের ভয়াবহ সামরিক ব্যর্থতা এবং গাজায় চলমান গণহত্যা থেকে মনোযোগ সরানোর কৌশল। তিনি সতর্ক করে বলেন, ইয়েমেনের উপর যে কোনো হামলা শুধুমাত্র প্রতিরোধকে আরও বাড়িয়ে তুলবে এবং এর জোরালো ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের বাহিনী যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর সমর্থনে বহু সংখ্যক অভিযান চালিয়েছে। তারা ইসরায়েল জুড়ে অসংখ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া জাহাজগুলোতে হামলা চালিয়েছেন। ইয়েমেনি বাহিনী ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহে বাধা দেওয়ার লক্ষ্যে একটি কৌশলগত নৌ অবরোধও কার্যকর করেছে, যা ইসরায়েলের বাণিজ্যিক রুটগুলোকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করেছে এবং ইহুদিবাদী অর্থনীতিতে এক বড় আঘাত হেনেছে। ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকায় সানার পক্ষ থেকে হামলা আপাতত বন্ধ রয়েছে, তবে সতর্ক করা হয়েছে, ইসরায়েল যদি এই চুক্তি লঙ্ঘন করে তাহলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তারা আরও কঠোর ও চূড়ান্ত প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চল বর্তমানে কেবল হুমকির স্তরে নেই, বরং ইসরায়েলি সরকারের সঙ্গে একটি বাস্তবিক আঞ্চলিক যুদ্ধের মধ্যে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পরিস্থিতি এখন হুমকির পর্যায়ে অতিক্রম করে অনেক দূর চলে গেছে এবং এর মূল কারণ গাজা ও ফিলিস্তিনি অঞ্চলে চলমান হত্যাযজ্ঞ। সোমবার তেহরানের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাকাই বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই যে এই অঞ্চলের জন্য একমাত্র হুমকি জায়নবাদী ইসরায়েল সরকার। বাকাই ব্যাখ্যা করে বলেন, হুমকি শব্দটি বর্তমান পরিস্থিতি বর্ণনার জন্য যথেষ্ট নয়, কারণ হুমকির বলতে ভবিষ্যতে সম্ভাব্য কোনো কাজকে বোঝায়। কিন্তু গত 2 বছরেও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুর গণহত্যা, আঞ্চলিক দেশগুলোতে হামলা এবং দখলদারিত্ব চলছে। তিনি বলেন, আমরা জায়নবাদী সরকারের সঙ্গে একটি বাস্তবিক আঞ্চলিক যুদ্ধের মধ্যে আছি। ইরানের এই মুখপাত্র আরও উল্লেখ করেন, 2টি বিষয়ে একটি স্পষ্ট আঞ্চলিক ঐক্যমত তৈরি হয়েছে। প্রথমত, ইসরায়েল সরকারই এই অঞ্চলের প্রধান হুমকি এবং দ্বিতীয়ত, আঞ্চলিক দেশগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তির প্রয়োজন। গাজায় সম্প্রতি মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি প্রসঙ্গে বাকাই বলেন, যদিও এখন যুদ্ধবিরতি লঙ্ঘন শব্দযুগল ব্যবহার করা হচ্ছে, বাস্তবতা হলো এটি গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ধারাবাহিকতা। তিনি জানান, যুদ্ধবিরতি আলোচনা শুরুর পর থেকে 250 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 600 জনের বেশি আহত হয়েছেন। এই সহিংসতার দায় তিনি যুদ্ধবিরতির জামিনদার দেশগুলোর উপর চাপান। তিনি সতর্ক করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইসরায়েলের প্রধান সমর্থকদের ধারাবাহিক নিষ্ক্রিয়তা ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে, যার ফলে তারা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন করে চলেছে এবং তাদের মধ্যে দায়মুক্তির ধারণা বজায় রয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। একই সঙ্গে হস্তান্তর করেছে আরও 45 জন ফিলিস্তিনের লাশ। মঙ্গলবার এক প্রতিবেদনে
আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় মুক্ত হওয়া এসব বন্দীকে পরে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার আল-আকসা হাসপাতালে নেওয়া হয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে এখনও হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলে আটক রয়েছেন, যাদের অনেককেই কোনো অভিযোগ ছাড়াই তথাকথিত প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে। এর আগে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল ৪৫ জন ফিলিস্তিনির লাশ হস্তান্তর করে। এতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত পাওয়া মোট লাশের সংখ্যা দাঁড়ালো ২৭০। মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৭৮টি লাশের পরিচয় নিশ্চিত করা গেছে। অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রোটোকল অনুযায়ী বাকি লাশগুলোর পরীক্ষার কাজ চলছে। এরপর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ফেরত পাওয়া অনেক লাশে নির্যাতনের চিহ্ন, হাত বাঁধা, চোখে কাপড় বাঁধা ও মুখ বিকৃত অবস্থায় পাওয়া গেছে। লাশগুলো কোনো শনাক্তকরণ ট্যাগ ছাড়াই ফেরত দেওয়া হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।